প্রিয় দর্শক শ্রোতা, আজ 10ই জুলাই বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজনে সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রোকেয়া দীপা। বরাবরের মতো আমাদের সাথে কারিগরি সহযোগিতায় আছেন এসবি রিতা। আজ আমাদের অতিথি হিসেবে জয়েন করছেন আনোয়ার ইকবাল। আনোয়ার ইকবাল, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমরাও ভালো আছি সবাই। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় আমাকে এই দর্শক, সুযোগ আনোয়ার, করে দেওয়ার জন্য আপনাকে আর রিতাকে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আনোয়ার ইকবাল সম্পর্কে একটু বলে নিই। 5 দশকের বেশি সময় ধরে লেখালেখি তিনি সাথে জড়িত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেছেন। তিনি স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন ব্যবসা প্রশাসন ও নগর পরিকল্পনায়। বর্তমানে বাস করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। আজ আমরা শুনবো তার কাছে মেট্রো ওয়াশিংটন এলাকার প্রবাসীদের গল্প। ওয়াশিংটন মেট্রোপলিটন এলাকা, যাকে অনেকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা সংক্ষেপে ডিএমবি বলেন, এটি একটি বিস্তৃত নগর অঞ্চল যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে কেন্দ্র করে গঠিত। এই অঞ্চলের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, রয়েছে মেরিল্যান্ডের কিছু অংশ, ভার্জিনিয়া এবং পশ্চিম ভার্জিনিয়ার কিছু অংশ। আমরা আনোয়ার ইকবাল ভাইয়ের কাছে ফিরে যাব তার আগে, প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো NY.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ। শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন, আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি আনোয়ার ইকবাল ভাই আপনার কাছে। ওয়াশিংটন মেট্রোপলিটন এলাকার প্রবাসীরা কেমন আছেন? এই এলাকার জনবসতি কেমন? নিরাপত্তার ক্ষেত্রে এই এলাকা আপনার অভিজ্ঞতা কেমন? আমাদের সাথে একটু শেয়ার করবেন। আহ, ধন্যবাদ আবারও। প্রথমে আমি একটা আহ, ব্যাপার ক্লারিফিকেশন করে দিই। ডিএমভি শব্দটা আসলে হচ্ছে ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া। সো ওকে। আমরা যখন ডিএমভি বলি তখন আমরা মোটামুটি ওয়াশিংটন ডিসির আশপাশে যে জায়গাগুলোতে বাঙালিরা থাকেন বেশি, তাদেরকে সেই সব জায়গাকে নিয়ে আমরা যে জায়গাটাকে, আপনি যেটাকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বলেছেন, সেটা বলতে পারি। সেই জায়গাগুলিকে নিয়ে ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া, এই তিনটা জায়গাকে সংক্ষেপে আমরা ডিএমভি বলি। বাহ। আপনি পশ্চিম ভার্জিনিয়ার কিছু অংশের কথা বলেছেন যে এর সাথে সংযুক্ত। এটা ঠিক নামের কারণে আসে না। পশ্চিম ভার্জিনিয়াতে কিছু বাঙালি বসবাস করেন এবং পশ্চিম ভার্জিনিয়ার বর্ডার আসলে আমাদের ভার্জিনিয়া থেকে খুব একটা দূরে না। আমি যেখানে থাকি সেখান থেকে পশ্চিম ভার্জিনিয়ার বর্ডার মাত্র 20 মিনিট দূরে। সো ইদানিং কিছু বাঙালি ওখানে মুভ করছেন এবং তারা নিয়মিত আমাদের এলাকাতে আসা যাওয়া করেন এবং আমাদের সাথে সামাজিকতা করেন। পশ্চিম তো ভার্জিনিয়াটা কি ভার্জিনিয়া বিচের কাছাকাছি পর্যন্ত গিয়েছে? পশ্চিম ভার্জিনিয়া, জি, ভার্জিনিয়া না যে আরেকবার বিচটা আছে। বলেন, সরি আরেকবার বলেন। পশ্চিম ভার্জিনিয়াটা কি ভার্জিনিয়া বিচ যে বলি আমরা ওইখান সাথে সম্পৃক্ত, নাকি আলাদা না, কিছু? না, পশ্চিম ভার্জিনিয়া বেসিক্যালি ভার্জিনিয়ার পশ্চিমে ছোট্ট একটা অঙ্গরাজ্য, অন্য ডিফারেন্ট আচ্ছা, অঙ্গরাজ্য। এবং ভার্জিনিয়া বিচ হচ্ছে আমাদের অনেক সাউথে, আর পশ্চিম ভার্জিনিয়া হচ্ছে আমাদের পশ্চিমে। আচ্ছা, আচ্ছা। তো আম, ভিন্ন অঙ্গরাজ্য, যদিও অনেকে মনে করেন যে পশ্চিম ভার্জিনিয়া হয়তো ভার্জিনিয়ার একটা অংশ, কিন্তু আসলে তা নয়। আপনার মূল প্রশ্নে ফিরে যাই। আসলে আমাদের ডিমভি এলাকাতে আমরা যারা প্রবাসী প্রবাসী বাঙালিরা থাকি, আমরা সবাই একটা বিশাল পরিবারের মতো একসাথে বসবাস করি। সুখে দুঃখে আমরা একে অন্যকে সাপোর্ট করি। ভালোবাসা আছে, আবার টুকটাক ঝগড়াঝাটিও আছে। এটা সব পরিবারেই থাকে, এই জন্য কোনো বড়সড় ঝগড়াঝাটি নয়, হয়। এই দুটো মিলেই কিন্তু আরো বেশি গাঢ় হচ্ছে এই সম্পর্কগুলো আমার সেটাই, মনে হয়। আমাদের সম্পর্ক আরো গাঢ় হয় তাতে করে। আপনি আপনার প্রশ্নের মধ্যে আরেকটা কথা ছিল যে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এই এলাকাটা কেমন। আমি বলবো যে আমরা খুবই একটা নিরাপদ অঞ্চলে বসবাস করি। এটার একটা কারণ হতে পারে যে যেহেতু আমরা যুক্তরাষ্ট্রের রাজধানী শহরে বসবাস করি, আপনাদের নিউ ইয়র্কের মতো না হলেও আমাদের এখানে দেশ বিদেশের মানুষের একটা বিশাল মিশ্রণ আছে। এবং বাচ্চারা যেসব স্কুলে যায় সেখানে শুধু যে আহ, এই দেশের মূল অভিবাসীরা থাকে তা নয়, আমরা যারা বিদেশ থেকে এসেছি তাদের বাচ্চারাও যায়। এবং বহুদিন ধরে তারা একসাথে এই কালচারের সাথে, আমাদের কালচারগুলিকে এই দেশি মানুষেরা আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করেছে। এটাতে 40 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন এর চিত্র যেরকম ছিল এখন ঠিক সেরকম নয়। এই ঠিক নাটা আহ কেমন, মানে চিত্রটা কেমন ছিল সেটা তো আমরাও জানতে চিত্রটা চাই। কেমন ছিল?
চিত্রটা এরকম ছিল যে রাস্তায় বের হলে নিজেকে বিদেশি বিদেশি মনে হতো। এখন আর সেটা মনে হয় না, কারণ আমার মতো মানুষই রাস্তায় অনেক বেশি। না, আহ আমাদের গোষ্ঠীর মানুষ অনেক বেড়ে গিয়েছে, এটাই বলতে অনেক চাচ্ছেন? বেড়ে গিয়েছে। আচ্ছা। আমার প্রতিবেশীদের মধ্যে আমার মতো সব ধরনের, সব ধর্ম বর্ণের মানুষ আছেন, এবং আমরা সামাজিকভাবেও তাদের সাথে মেলামেশা করি, তারা আমাদেরকে গ্রহণ করেছেন। আমাদেরও তাদের সাথে মেলামেশা করতে তেমন অসুবিধা হয় না। তো যে জন্য আমার মনে হয় যে মূল ধারার সাথে আমাদের বাঙালিরা যারা এখানে থাকেন তারা খুব ভালোভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। মানে আমাদের কিছু তারা নিয়েছে, তাদের কিছু অনেকটা আমরা নিয়ে নিয়েছি, এমন অনেকটা কিছু। এভাবেই তো যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবেই চলে আসছে যে আমরা ভিন্ন সংস্কৃতিকে নিজের সংস্কৃতির মধ্যে মিশিয়ে নিয়ে আরো উন্নত একটা সংস্কৃতি, আরো উন্নত একটা সমাজ তৈরি করার চেষ্টা করি। কেমন জনবসতি সেখানে রয়েছে? কোনো আইডিয়া আছে? নির্দিষ্ট কোনো মানে পরিমাপ আছে এর কোনো? মানে আপনি কি জানতে চাচ্ছেন যে কি পরিমাণ বাঙালি আমাদের এই ডিএমভি বাঙালি এলাকায় আছে থাকেন? ওইখানে, এটাই। এটা খুব কঠিন প্রশ্ন, আমি আপনাকে বলি। এই কিছুদিন আগে আপনারা যখন এখানে এসেছিলেন, সপ্তাহ 2-3 আগে, জি তখন জি। বাইরে দাঁড়িয়ে আপনাদের ইব্রাহিম চৌধুরীর সাথে এবং আপনাদের আরেকজন প্রথম আলো পরিবারের সদস্য রানার সাথে রানা ভাই, আমরা হ্যাঁ জি। বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন এই প্রশ্নটা এসেছিল। তো আমাদের সাথে ছিলেন আরেকজন আমাদের এলাকার মাহবুব লিলেন। আহ, তিনি এবং আমি বললাম যে আমার মনে হয় যে আমরা এই এলাকাতে অন্তত 200,000 মানে 2 লক্ষ বাঙালি থাকি। তো অনেক অনেক এটা পরিমাণ। এটা শুনে মানে রানা রীতিমতো আঁতকে উঠলেন এবং বললেন কোনোভাবেই হতেই পারে না। আমার মনে হয় যে 2 লক্ষ বাঙালি না হলেও, একেবারেই ব্যক্তিগত মতামত, হয়তো আমার কথা শুনে অনেকেই চোখ কপালে তুলবেন, আমার ধারণা মিনিমাম 1.5 লক্ষ থেকে 2 লক্ষ বাঙালি আমাদের এই বৃহত্তর ওয়াশিংটন অঞ্চলে বসবাস করেন। আমার কিছু অভিজ্ঞতা আছে, কেন আমি ভার্জিনিয়াতে ম্যানাসাসে যাই মাঝে মাঝে, দেখি ওখানকার অনুষ্ঠানগুলোতে, বিশেষ করে বাংলা অনুষ্ঠানগুলো, যে বৈশাখ অনুষ্ঠান, বইমেলাতে দেখা যায় বাঙালিদের অনেক 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 বাঙালির মুখ সেখানে। হ্যাঁ, হ্যাঁ। সেই এলাকার নিরাপত্তার ব্যাপারটা যদি একটু আমাদের বলতেন। নিরাপত্তা বলতে কি আপনি বোঝাতে চাইছেন যে জনজীবনে আমরা কোনো থ্রেট ফেস করি থ্রেট কিনা? হতে পারে সেটা, তাছাড়া হতে পারে বাইরে এখন অনেক ধরনের ক্রাইম হচ্ছে, সেই ক্রাইমগুলো কিরকম আছে ওই এলাকাগুলোতে, বাঙালিরা যেখানে বেশি বাস করছে, সেটা হতে পারে। বা তো আপনার কাছে ক্রাইম, কেমন মনে হয় ওখানে বসবাস করার পর আপনার একটা উপলব্ধি থাকবে না, যেখানে যে আমি এখানে বাস করে ভালো বোধ করছি বা ভালো বোধ করছি না, বা ক্রাইমটা আচ্ছা, কেমন এটা হয়? যদি বলেন, এবং আমি নিউ ইয়র্কারদের কে খেপাতে চাই না, আমি একসময় নিউ ইয়র্কে থাকতাম অনেক অনেক বছর আগে, 40 বছর আগে। সো ওইখানে নিরাপত্তার যে বোধটা ছিল সেই সময়, যখন আমি ভার্জিনিয়াতে মুভ করলাম, আমার সম্পূর্ণ অন্যরকম একটা চেহারা দেখলাম। এর মধ্যে একটা হচ্ছে, মনে করেন যে অনেকেই লোকজন বাড়ির দরজা বন্ধ করে না, তালা মারে না, মানে লক করে না, গাড়ির দরজা লক করে না। সো আমরা মোটামুটি, আমার মনে হয় যে আমরা একটা ভীষণ রকমের নিরাপদ জায়গাতে বসবাস করি। এখন একটা ইংরেজিতে কথা আছে না যে আহ, মানে রং টাইম রং লোকেশনে পড়ে গেলে বিপদ হতে অভিজ্ঞতাটা পারে। রং হয়ে যায়। হ্যাঁ, তবে ওই ধরনের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে যেতে এখন থেকে 20 বছর আগে কিছুটা শঙ্কিত হলেও এখন আর সেরকম হয় না, কারণ নিরাপত্তা ব্যবস্থা বোধটা আমাদের অনেক বেড়ে গিয়েছে। কারণ জনজীবনে নিরাপত্তা নিশ্চিত হয়েছে অনেক বেশি। এখন থেকে 25-30 বছর আগে যেমন ছিল তার থেকে অনেক বেশি। না, সোজা কথায় আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমি বলবো যে আমরা ভীষণ রকমের নিরাপদ বোধ করি। এর মধ্যে টুকটাক ঘটনা যে ঘটে না তা না, কিন্তু সেগুলি একেবারেই কম। এবং বিশেষ করে আমাদের বাঙালি সমাজের উপরে এ ধরনের কোনো বড় ইম্প্যাক্ট আমরা প্রায় শুনি না বললেই চলে। এটা অনেক অনেকটা ভালো একটা সংবাদ যে আপনারা নিরাপদে আছেন। আমরা জানি প্রবাসে টিকে থাকা মানে শুধু বসবাস নয়, বরং পেশাগত স্থিতি, আর্থিক নিরাপত্তা, পরিচয় গড়ে তোলার একটি দীর্ঘ সংগ্রাম। বিশেষ করে নতুন অভিবাসীদের জন্য চাকরি পাওয়াটা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি অভিজ্ঞতার জন্য পেশাগত উন্নয়নও গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে জানতে চাই, বাঙালি প্রবাসীদের জন্য এই এলাকায় চাকরির বাজারটা কেমন? চাকরির বাজার আমাদের এলাকাতে আসলে সবসময় ভালো ছিল।
আম, এই সাম্প্রতিক সরকারি যে আম, চাকুরি, সরকারি নির্দেশের কারণে যে কিছু লোকজন চাকরি হারিয়েছেন, সেটার ইম্প্যাক্ট আমাদের বাঙালি সমাজে কতটুকু পড়েছে আমি জানি না, কারণ তেমন কারো কাছে শুনি নাই যে আহ, এর কারণে আমার চাকরি চলে গেছে। সেটা আমি আসলে আপনি যে প্রশ্ন করেছেন তার সেই প্রসঙ্গ থেকে একটু সরে গিয়েছিলাম একটা আম, কারণে। সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আমেরিকা যেহেতু আমাদের ডিসি এলাকা যেহেতু আমেরিকার রাজধানী, আমাদের এখানে সরকারি উপস্থিতির কারণে, সরকারি অফিসগুলির দপ্তরগুলির উপস্থিতির কারণে চাকরির বাজার সবসময় ভালো ছিল। সেটা স- সরকারি চাকরির কথা আমি বলছি না, সরকারের উপস্থিতির কারণে ব্যবসাগুলিও ভালো ছিল, এবং যে কারণে চাকরিতে অনেক ওপেনিং ছিল, সেটা প্রাইভেট সেক্টরেও হতে পারে, পাবলিক সেক্টরেও হতে পারে। তো সেই অবস্থা, আবার ব্যবসা দুটোতেই ভালো আছে ওখানকার। হ্যাঁ, সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে কোভিডের পরে। আহ, সব জায়গাতে যেরকম ইম্প্যাক্ট পড়েছে, আমাদের এখানেও সেই ধরনের একটা ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু তারপরেও আমি শুনি না যে একজন বাঙালি হন্যে হয়ে চাকরি খুঁজছে এবং চাকরি পায়নি। সেই কথা বলার সাথে সাথে আমি একটা কথা যোগ করি, সেটা হচ্ছে নতুন অভিবাসীদের জন্য চাকরি পাওয়া একটু কঠিন হয়। কারণ সেটা হয়তো ভাষাগত স্বাচ্ছন্দ্য না থাকার জন্যেও হতে পারে, এই দেশের কালচারকে ভালোভাবে না বোঝার কারণেও হতে পারে। কিন্তু বাঙালিরা এখানে, যারা প্রতিষ্ঠিত বাঙালি, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা সবাই সবাইকে খুব সাহায্য করার চেষ্টা করেন। মানে এই ধরনের সম্প্রীতি আমাদের সমাজে খুব বেশি। এবং মেলবন্ধনটা আমি অনেক বলবো বেশি। যে ঠিক এই লাইনে, চাকরি খোঁজার লাইনে কম্পিটিশনটাও এত বেশি না, আচ্ছা। যে জন্য একজন দুজন যদি চাকরি খুঁজতে থাকেন তাকে সাহায্য করার মতো অনেক লোক পাওয়া যায়। আনোয়ার তবে ইকবাল, আমি একটু আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করি। জি, বলুন। শুনছিলাম আপনার কথা। আপনাকে অনেক ধন্যবাদ প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি একটু ভাবছিলাম আপনি যে কথাটা বলছেন এইটাই আমি জানতে চাচ্ছিলাম, তো আরেকটু আমি যুক্ত করি। আমাদের নিউ ইয়র্কে যেমন দেখা যায় যে ডেফিনেটলি নতুনদের জন্য সব জায়গায় চাকরিটা একটু হিমশিম খেতে হয়, কিন্তু নিউ ইয়র্কে আম, বৈধ অবৈধ সবাই কিন্তু মোটামুটি মিনিমাম বেতনে হোক কম বেতনে হোক একটা চাকরি পেয়ে যায়। তো ওই নিউ ইয়র্কের তুলনায় আপনার এলাকাটাতে চাকরিটা কি সবার জন্য ওই একই রকম, মানে অ্যাভাইলেবল, যাদের লিগ্যাল পেপার নাই তাদের জন্য কি চাকরিটা কোনো না কোনো ভাবে অ্যাভাইলেবল, যে তারা কোথাও না কোথাও জয়েন করতে পারে, না একটু সময় লাগে? আচ্ছা, এই কথাটিতেই আমি আসছিলাম। সেটা হচ্ছে যে ধরেন ছাত্র, তার এই দেশে কাজ করার অনুমতি নাই, তার জন্য চাকরি পাওয়া, আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, আমার কাজ করার অনুমতি ছিল না, কিন্তু কাজ পেতে কোনো সমস্যা হয়নি। তো এখানেও ছাত্রদের জন্য কাজ পাওয়াটা খুব সহজ না, মানে নিউ ইয়র্কের মতো এত সহজ না। আমি যে নিউ ইয়র্ককে দেখেছি, ওইরকম যদি এখনো থাকে, সেই স্মৃতি থেকে বলছি যে সেটা এত সহজ না। কিন্তু তারা যে একেবারেই কাজ পায় না তা কিন্তু না। তা একটা ব্যবস্থা হয়ে যায়। আমি বললাম যে এই আমাদের এলাকাতে প্রচুর প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী আছেন, তারা ওদেরকে সাহায্য করার খুবই চেষ্টা করেন। ধন্যবাদ আনোয়ার ইকবাল ভাই আপনাকে। আসলে আমরা অনেক কিছু জানি না, দুইটা জায়গা, নিউ ইয়র্ক আর আপনাদের এলাকা, একটু পার্থক্য আছে ধন্যবাদ সবকিছুতে। আনোয়ার ইকবাল, আপনি সুন্দর জবাবটা দিলেন। আমার এটাই মনে হচ্ছে যে একটু কম্পারিজনটা কিরকম হয়। হ্যাঁ, রোকেয়া দীপার মনে হয় আরো কিছু জানার আছে। হ্যাঁ, ধন্যবাদ রীতা। আমার এগুলো থেকে জানার কাছে, বাংলাদেশি প্রবাসীরা কিভাবে ওয়াশিংটন মেট্রোপলিটন এলাকার সাংস্কৃতিক ও সামাজিক জীবনে অবদান রাখছে বলে আপনি মনে করেন? আমাদের ডিএমভি এলাকাতে আম, সাংস্কৃতিক অঙ্গন খুবই অ্যাক্টিভ, অসম্ভব রকমের অ্যাক্টিভ। এখানে 12 মাসে 13 পার্বণ হয় না, এখানে 12 মাসে কমপক্ষে 52 পার্বণ হয়। 104 পার্বণও হতে পারে, কারণ একই সপ্তাহে দুটা প্রোগ্রামও হয়। বাহ। আহ, আমাদের এখানে নববর্ষ হয়, 21শে ফেব্রুয়ারি হয়, স্বাধীনতা দিবস হয়, বিজয় দিবস হয়, উম, লোকজনের বার্থডে হয়, লোকজনের ছেলে মেয়ের বিয়ে হয়। মানে পার্বণের কোনো অভাব নাই। বার্থডে এবং বিয়ের কথা এই জন্য বললাম যে, যদিও প্রশ্নটা ছিল হচ্ছে সংস্কৃতি নিয়ে,
এই বার্থডে এবং বিয়েগুলিতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আম, তো আহ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এলাকার বাঙালি সংগঠনগুলি যারা সংস্কৃতি চর্চা করেন, যারা সাহিত্য চর্চা করেন, তারা খুবই অ্যাক্টিভ এবং অত্যন্ত যোগ্য লোকেরা কিছু লোক এই কাজগুলি করেন। আহ, আহ, খুবই প্রতিষ্ঠিত কিছু অর্গানাইজেশন আছে, আপনারাও হয়তো তাদের কারো কারো সাথে পরিচিত হবেন। তো আমরা উম, মানে সংস্কৃতি থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সংস্কৃতি। আমাদের এখানে জন্মদিন সাহিত্য। অনুষ্ঠানও বাংলা সংস্কৃতিকে নিয়ে আসছেন আপনারা। আনোয়ার ইকবাল, আপনি কি এই কারণেই সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, অনেক দিন যাবতই দেখতে পাচ্ছি আপনার আমরা লেখা পাচ্ছি না। প্রথম আলোতে বিভিন্ন পত্রিকায় আপনার লেখা নিয়মিত পড়তাম, এখন দেখছি যে আপনি কম লিখছেন। তো এই যে এত হাসি মুখে আপনি বললেন সাংস্কৃতিক অঙ্গনের যে সুন্দর একটা পরিবেশ, আপনি কি ওগুলাতেই বেশি সংযুক্ত হয়ে পড়েছেন নাকি বিশ্রাম নিচ্ছেন? লেখালেখি আপনার কিন্তু লেখা আমরা কম পাচ্ছি, বিশেষ করে আমাদের পত্রিকায়। এটি কিন্তু একটা অভিযোগের জায়গা। না, লেখালেখি আসলে আম, করতে পারছি না, কারণ প্রত্যেক সপ্তাহে অনেকগুলি দাওয়াত থাকে। দাওয়াত খেতে খেতে আর লেখার সময় পাই না। বাট না, সত্যি কথা হচ্ছে যে আমি পেশাগত কাজে খুব ব্যস্ত ছিলাম, যে জন্য আমি খুবই অল্প লেখার সময় পেয়েছি। আসলে আমি বলবো গত 9 মাস 1 বছর আমি এত অল্প লিখেছি। তারপরে বিভিন্ন কারণে, আমাদের আহ, রাজনৈতিক পরিস্থিতির কারণে, এই দেশের, আমাদের প্রাক্তন দেশের, সব দেশের সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার কারণে নিজের মনের মধ্যেও মনে হয় ঠিক ওই ধরনের শান্তি পাই না বলে আমার লেখালেখি একটু কমে গিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আপনার প্রথম কোটেশনটাই নিচ্ছি। দ্য বিয়ের বার্থডে ইব্রাহিম চৌধুরী আসলে জানতে চেয়েছিলেন আপনি কেন ইদানিং কম লিখছেন। তো ইব্রাহিম চৌধুরী উনি দেখছেন, উনি মন্তব্য করেছেন। ইব্রাহিম চৌধুরী, আপনি যদি শুনে থাকেন আমার কথা, আপনি শুনলেন তো? আনোয়ার ইকবাল বিয়ের দাওয়াত খাচ্ছেন, জন্মদিনের দাওয়াত খাচ্ছেন, খুবই আনন্দে আছেন, সেই জন্য উনি আমাদের লেখা দিতে পারছে না। তো আপনার কিছু বলার থাকলে ইব্রাহিম চৌধুরী ব্যক্তিগতভাবে আনোয়ার ইকবালকে ধরবেন। আমি একটু বলে নেই আমাদের যেই ভার্জিনিয়াতে আমরা যে অনুষ্ঠানটাতে গেলাম এবার আমরা, সেখানে গত মাসের 29 তারিখে আমরা গেলাম। এবং সেটার জন্য আপনাকে, আসলে আমরা চলে এসেছি কারণ এত দূরের যাত্রা, আমরা কখন কে কার সাথে বের হবো সেটাই আমাদের ছিল মাথায়। তো আপনাকে আসলে ধন্যবাদ দেওয়া হয়নি, খুব একটা রেসপেক্টেবলি আপনাকে ধন্যবাদটা দেওয়া হয়নি যে আমাদের বাংলা সাহিত্য উৎসব 2025 কবিতার সাথে সেই আয়োজনটাতে আমরা নিউ ইয়র্কবাসী আমরা অনেকে গিয়েছি, একটা পরিবার হিসেবে দল হিসেবে গিয়েছি। এবং প্রথম আলোর পক্ষ থেকে আমি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আমরা কবিতা দেলোয়ারকে জানিয়েছি, আবারও জানাতে চাই যে এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের জন্য করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের জন্য স্টল রেখেছেন, আমাদের বই সেল করার জন্য, আমাদের বইগুলো মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, আমাদেরকে আম, মঞ্চে নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন, যেখানে আমাদের ইব্রাহিম চৌধুরী আমাদের আগেই বলে দিয়েছেন 33 সেকেন্ডের বেশি যেন মাইক হাতে না থাকে। তো এই হচ্ছে বিষয়। তো আমি তো ধরে নিলাম যে না, আমাদের তো আনোয়ার ইকবাল ভাই আছেন, কবিতা দেলোয়ার আপু আছেন, এইবার ভাইজানের কথা কে শুনে, আমরা 30 সেকেন্ডের বেশি যাব। তো আমরা গিয়েছি, অনেকটা সময় কথা বলেছি, মনের ভাব প্রকাশ করেছি। অসংখ্য ধন্যবাদ। এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান হোক, আগামীতে হবে। আপনারা 1-1.5 মাসে যে আয়োজনটা করেছেন এটা ইনক্রেডিবল। সামনের বছর হয়তো এটা আরো বৃহৎ পরিসরে হবে এবং আমরা ডেফিনেটলি যুক্ত হব, আমরা আরো মানুষ নিয়ে যুক্ত হব। তো প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে আনোয়ার ইকবাল আপনাকে ধন্যবাদ, কবিতা দেলোয়ারকে ধন্যবাদ। আচ্ছা, এর উত্তরে আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে আপনারা যে এতজন লোক এত কষ্ট করে এখানে এসেছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আমাদের অনুষ্ঠানের মান বাড়িয়েছেন, এই জন্য আসলে আপনি কেন আমাকে ধন্যবাদ দিবেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং আসলে আরেকটা কথা বলি যে এই ধরনের সাহিত্য বিষয়ক যে সমস্ত অনুষ্ঠান আমরা এখানে করেছি এই পর্যন্ত, আমি যেগুলিতে সম্পৃক্ত ছিলাম, এর কোনোটিতেই আমরা প্রথম আলো পরিবারকে পাইনি, এরকম হয়নি। সো এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা মনে করি যে এই সাহিত্য, লেখালেখি, বই নিয়ে যে সমস্ত অনুষ্ঠান হয়, এইগুলি প্রথম আলো আমাদের সাথে না যোগ দিলে এই সমস্ত অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। সো ধন্যবাদ। এবং আরেকটা আপনারটা গ্রহণ আরেকটা করে বিষয় আমি আপনাকে আর একটু আপনাদের, বেশি করে দিলাম।
জি, আমি আপনাদের আরেকটু কৃতজ্ঞতা জানাতে চাই একটা বিষয়, এবং আমি আমি এই জিনিসটা সবার কাছে আশা করব আমাদের জন্য, যারা বিভিন্ন সংগঠন নিয়ে আনন্দ উৎসব করেন, সাহিত্য চর্চার বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকেন। যে জিনিসটা আমি লক্ষ্য করেছি আপনাদের এই আয়োজনে, আপনারা অনেক ব্যস্ত ছিলেন অল্প সময়ের মধ্যে, কিন্তু আমাকে যেটা মুগ্ধ করেছে সেটা হচ্ছে যে, আমি নাম বলছি না, আপনারা, আমি দেখলাম যে এখানে কেউ কোনো শারীরিকভাবে কোনো সংকটে আছে কিনা, শারীরিকভাবে কেউ কোনো কিছু ফেস করছে কিনা, যার একটু বাড়তি সহায়তা দরকার, যার একটু বাড়তি বিশ্রাম দরকার, একটু স্পেস দরকার, একটা মানুষ পাশে থাকা দরকার, এই জিনিসটার উপর কবিতা দেলোয়ার আপনারা খুব ফোকাস করেছেন। আমি এটা এটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে যে যদি এই রকম স্পেসটা না হতো, যদি এই নিরাপত্তাটা, বিশেষ করে আমি বলবো যে 5-6 ঘন্টা লং জার্নি, জার্নি করে যাওয়ার পরে হ্যাঁ, যে জিনিসটা এই দরকার হয়। নিরাপত্তাটা যদি আমরা সেখানে না দেখতাম, তাহলে আমি হয়তো বিশেষ করে যেতে পারতাম না। তো এই যে একটা জিনিস, এটা আমি সব সংগঠন, প্রতিটা মানুষ যারা এই ধরনের শিল্প চর্চায় ব্যস্ত, বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, আমি তাদের সকলের কাছে এই অনুরোধটা আমি রাখবো যে আপনারা আজকে এইচবিরিতা বলে না, আপনারা যখনই প্রোগ্রাম করেন সেখানে যদি 100 মানুষ আসে, তার মধ্যে অন্তত একটা মানুষ হলেও কোনো না কোনো ডিসএবিলিটিতে থাকে, কোনো না কোনো ভাবে শারীরিক মানসিক সংকটে থাকে, কিন্তু তারাও আপনাদের সাথে যুক্ত হতে চায়, তারাও চায় ছবি তুলতে, আপনাদের সাথে কথা বলতে, মঞ্চে উঠতে। আশা করি প্রতিটা মানুষ যারা এই সংগঠনগুলো, যারা এই আম, আম, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিচালনা করেন, আমি সবার কাছেই অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, একটা মানুষ যেন নিরাপত্তা পায় আপনাদের এখানে আসার জন্য। তাহলে দেখবেন সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে আসবে যে হ্যাঁ, রোকেয়া খুবই দিতে পারছে। খুবই চমৎকার কথা বলেছেন। আসলে আমরা এই অ্যাকোমোডেশনটা দেওয়ার চেষ্টা সবসময় করে থাকি। খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের অনুষ্ঠানগুলিকে আমরা সার্বজনীন করার চেষ্টা করি, যাতে সবাই কমফোর্টেবল ফিল করে, সবাই যাতে সেফ ফিল করে, এবং সবাই যাতে নিজেদের মতামত প্রকাশ করতে পারে। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই, ভবিষ্যতেও আশা করি সমস্যা হবে না। ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা যোগ করে আমি আমার দিক থেকে এই টপিকে কথা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন, সাথে কবিতা দিলোয়ারকেও ধন্যবাদ দিয়েছেন। এই যে আমরা যে অনুষ্ঠানটা রিসেন্টলি করেছি, এটা আমি বলবো যে কবিতা দিলোয়ার অলমোস্ট মানে সিঙ্গেল হ্যান্ডেডলি অনুষ্ঠানটা করেছেন, এবং এই মানে সম্মিলিত প্রচেষ্টা ছিল, তাকে সহযোগিতা আমরা করেছি। কিন্তু খুব বড় করে যদি কাউকে ক্রেডিট দিতে হয়, এটা হচ্ছে কবিতা দিলোয়ারের। এবং অবশ্যই আমরা এখনই কথা বলছি, আমরা এই অনুষ্ঠানকে কন্টিনিউ করব প্রত্যেক বছর, এবং আরেকটু বড় পরিসরে করব। না, আমাদের ভালো লেগেছে, এবারের অনুষ্ঠানটা যথেষ্ট ভালো লেগেছিল, এবং আমাদের পর্বণে যে আপনার উপস্থাপনা ছিল সেটাও অনেক অনেক ভালো ছিল। খুবই ভালো অনেক উপস্থাপনা ছিল ধন্যবাদ। সেটা। ধন্যবাদ এসবি রিতা, ধন্যবাদ আরেকবার ভাই, আপনাকে আরেকবার। আমরা জানতে চাইবো, মেট্রো ওয়াশিংটন এলাকার প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য কোনো ধরনের চ্যালেঞ্জ আপনার চোখে পড়েছে কি? আহ আমি বলবো যে আমি সেই পুরানো কথায় ফিরে যাই যে নতুন অভিবাসী কিংবা আম, ছাত্রদের জন্য কিছু কিছু চ্যালেঞ্জিং ব্যাপার আছে। অনেকদিন ধরে যারা এই এলাকাতে থাকেন, আমি এদের মধ্যে তো বুঝতেই পারছেন যে কেউ হয়তো আহ, সমাজে খুবই প্রতিষ্ঠিত, তিনি ব্যবসা করেই হোক বা তিনি তার প্রফেশনাল জব করার কারণেই হোক, সমাজে কেউ কেউ খুবই প্রতিষ্ঠিত, আবার কেউ কেউ ততটুকু প্রতিষ্ঠিত না। আমি পুরানো প্রবাসীদের, যারা এখানে অভিবাসী যারা আছেন তাদের কথা আমি বলছি। তো আম, কিন্তু সবাই নিজের জীবনযাত্রাকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলেছেন। আহ, কেউ কেউ হয়তো আহ, মোটামুটি আহ, একটা খুব লাক্সারিয়াস লাইফ লিড করেন, আরেকজন লাক্সারিয়াস লাইফ লিড না করলেও তিনি যে একেবারে খুব বিপদের মধ্যে আছেন এইরকম কিন্তু আমরা দেখি না। আমরা আহ, এবং সমাজের মধ্যে অর্থনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে আমাদের সামাজিক কোনো বিভক্তি আছে বলেও আমি দেখি না। অন্যান্য বিভক্তি আছে, রাজনৈতিক মতামতে বিভক্তি আছে, সাংস্কৃতিক অঙ্গনেও কিছু কিছু বিভক্তি আছে, কিন্তু ওই ধরনের চ্যালেঞ্জ মানে আমি দেখি না। এটা একটা ভালো দিক যে ওই ধরনের তেমন কোনো বড় কোনো চ্যালেঞ্জ নেই, ছোট ছোট চ্যালেঞ্জ সব জায়গায় থাকবে কম আর বেশি। ওখানে স্টুডেন্টের কথা একটু আমি মধ্যে জানতে চাই, ওখানে আমরা শুনলাম স্টুডেন্ট তো অনেক ওই এলাকাতে।
বাইরে থেকে যারা আসে এদের খাবারের যে ফুড টুড সবকিছু কি খুব সহজে পাওয়া যায় ওখানে? আহ, আমার সাথে ছাত্রদের সম্পৃক্ততা খুব একটা বেশি নেই। আচ্ছা। আহ, তবে যারা পরিচিত আছে তাদের সাথে কথাবার্তা যখন হয়, তাতে তাদের অভিজ্ঞতা যতটুকু শুনি তাতে মনে হয় যে না, ঠিক প্রতিদিন মাছ ডাল ভাত খাওয়ার মতো আহ, তাদের লাক্সারি নাই। সেটা বিভিন্ন কারণে হয়, তারা যেখানে থাকে, তারা যেভাবে আহ, খাবারের সুযোগ পায়, সেটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। কিন্তু আহ, আমরা মনে করি যে আহ, বড় বড় অনুষ্ঠানগুলিতে তারা যেভাবে পার্টিসিপেট করে, এবং আমার সাথে সরাসরি কেউ আমার সাহায্য না নিলেও আমি যতটুকু শুনি যে আমাদের লোকজন তাদেরকে যথেষ্ট সাহায্য সহায়তা করেন। আমাদের এলাকাতে আপনি জানেন অনেকগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে, এর মধ্যে ওয়াশিংটন মেট্রো এলাকাতে, আমাদের এই ডিএমভি এলাকাতে আসলে বড় তিনটি বিশ্ববিদ্যালয়ে আহ, মোটামুটি বাঙালি ছাত্ররা বেশি আছেন। এর হুম। বাইরেও আছেন, তবে খুব একটা বেশি নয়। আর আরেকটু দূরে গেলে, যেমন আমাদের এই নর্দার্ন ভার্জিনিয়া, যেটা ওয়াশিংটন ডিসির একদম সাথে, আমরা যেখানে থাকি এখান থেকে হয়তো 200 মাইল দূরে ড্রাইভ করলে ভার্জিনিয়ার আরেক প্রান্তে গেলে সেখানে খুব ভালো একটি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে বাঙালি প্রচুর ছাত্রছাত্রী থাকে। কিন্তু তারা আমাদের সাথে সামাজিকতা করার সুযোগ কম পায়, এত দূরে থাকে বলে। এটা অলমোস্ট ভার্জিনিয়া মনে টেক। করতে পারেন, ডিস্টেন্সটা অনেকটা মনে করতে পারেন যে নিউ ইয়র্কের লোকের সাথে আমরা উঠতে বসতে প্রতিদিন সামাজিকতা করার যেরকম সহজ নয়, এরকম একটা ব্যাপার তাদের জন্য। তবে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। ছাত্রদের অনেকগুলি অর্গানাইজেশন আছে, আমি যতদূর জানি যে বাংলাদেশি ছাত্রদের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই একটা করে সংগঠন আছে, এবং তারা নিজেদের সামাজিক জীবনে নিজেদের সংস্কৃতিকে অন্যদের কাছে তুলে ধরার ব্যাপারে খুবই অ্যাক্টিভ। ধন্যবাদ আপনাকে। 5 দশকের বেশি সময় ধরে আপনি লিখছেন। আপনার লেখালেখির অভিজ্ঞতা এবং কিভাবে আপনি প্রবাসী জীবনের অভিজ্ঞতাকে আপনার লেখায় ফুটিয়ে তুলছেন, আমরা সেটা জানতে চাইবো আপনার কাছে। 5 দশক বিষয়টি পরিষ্কার করা দরকার। 5 দশক মানে 50 বছর বা তার চেয়ে বেশি শুনলে মনে হয় যে আমি একটা বিশাল বড় লেখক। আসলে তেমন কিছু নয়। আম, আমি লেখালেখি শুরু করি আম, 1969 সালে। আহ, সেটা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন। আম, তারপরে আহ, কারো অনুপ্রেরণায় বা কাউকে দেখে, মানে শুরুটা কেমন ছিল, মানে লেখালেখির এটা খুব আগ্রহটা আসলে? ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি তখন পড়তাম ময়মনসিংহ জেলা স্কুলে। আমার বন্ধু তখন একজন ছিল, তার নাম ছিল রানা সরকার। আমি জানি না রানা সরকার কোথায় থাকে, কিন্তু আজকে প্রায় কত বছর, 56 বছর পরেও তার নাম আমার পরিষ্কার মনে আছে। কারণ রানা সরকার যেটা করেছিল সেটা হচ্ছে একদিন বসে সে আমাকে বলল যে, আমার ডাক নাম কচি, সে আমাকে বলল যে কচি, তোর নামটা তুই বাংলায় এইভাবে লিখতে পারিস, বলে সে খুব সুন্দর ক্যালিওগ্রাফিক একটা কচি লিখে দিল। তো দেখে আমার খুব ভালো লাগলো। রানাকে বললাম, তুই এরকম লেখা কোত্থেকে শিখলি? বলে যে, আমার এটা আর্ট এবং সাহিত্যের ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট। তখন সে আমাকে দুই একটা কবিতা পড়ে শোনালো। তো আমার মনে হলো আমিও কি লিখতে পারি এরকম। তারপরে লেখা শুরু করলাম লুকিয়ে লুকিয়ে। মানে খাতা সেটা লুকানো প্রথম থাকতো জীবনের লেখা যেহেতু। মানে ম্যাক্সিমাম ডায়েরির পাতায় খাতাতেই থাকে প্রথম হ্যাঁ, জীবনে। এবং ভাই বোন বাবা মায়ের হাতে না পড়ার যথেষ্ট চেষ্টা করতাম, কারণ তারা বলতো পড়াশোনা বাদ দিয়ে এগুলি কি করছিস। তো যাই হোক, এই লেখালেখির ব্যাপারটা বেড়ে গেল যখন স্বাধীনতার পর পর। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি খুব একটা ওয়েল নিট একটা লেখক আম, সমাজের মাঝখানে পড়ে গেলাম। মানে যারা আমাকে মেন্টরিং করেছে, আমাদের বন্ধু বান্ধবরা লিখেছে, এরা অনেকেই এখন প্রতিষ্ঠিত লেখক। তারা সংবাদপত্রে সম্পাদক হয়েছেন। কেউ আমার প্রিয় বন্ধু, আমার লেখালেখির বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যানও ছিল। তো এরকম অনেকের সাথে মিলেমিশে লেখার হাতটা অনেক সচল হয়ে গিয়েছিল সেই সময়। তো 50 বছরের বেশি লেখালেখি করি, এই কথাটা বলি এই জন্য যে আমি যখন ক্লাস 10-এ পড়ি 1972 সালে, তখন বাংলাদেশে পূর্বদেশ নামে একটা পত্রিকা ছিল। সেই পূর্বদেশে
চাঁদের হাট বলে ছোটদের একটা পাতা ছিল, সেই পাতাতে আমার প্রথম গল্প ছাপা হয়। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা, কারণ আমার মনে আছে যে একটা গল্প পাঠিয়ে প্রতিদিন, প্রতি সপ্তাহে, তখন পত্রিকাটা মনে হয় সাপ্তাহিক ছিল আমি যদি ভুল না করে থাকি, প্রতি সপ্তাহে ওই পাতাটা খুঁজে দেখতাম যে আমার লেখা বেরিয়েছে কিনা। যেদিন লেখা বেরোলো আর পড়লাম, মানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল যে আমার লেখা পত্রিকাতে বেরিয়েছে, তাও ফেলে দেওয়ার মতো পত্রিকা না, পূর্বদেশ নামকরা পত্রিকা ছিল সেই সময়। So সেই উৎসাহে তারপরে অনেক লেখালেখি হয়েছে। আমি অনেক লিটল ম্যাগাজিন টাইপের পত্রিকার প্রকাশনার সাথে জড়িত ছিলাম। আমাদের সিলেটে তখন একটা পত্রিকা ছিল, এখনো আছে, যুগভেরি নাম। সেটাতে একটা আহ, ছোটদের পাতা ছিল, শাপলার মেলা। আহ, যুগভেরির সম্পাদক ছিলেন মাহবুব ভাই, আপনারা হয়তো চিনেন, উনি এখন নিউ ইয়র্কে থাকেন, আমার খুব প্রিয় মানুষ। জি। আহ, তো মাহবুব ভাই আমাকে শাপলার মেলার একটা সংখ্যা আমাকে সম্পাদনা করতে দিয়েছিলেন, এবং সেটা খুবই অল্প বয়সে। আমার মনে হয় আমি তখন হয় ক্লাস 10-এ পড়ি, অথবা হয়তো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ঠিক বিশাল মনে ব্যাপার, নেই। ক্লাস 10-এ পড়া অবস্থায় হ্যাঁ, একটা পাত্রা এবং ও সম্পাদনা করা। পত্রিকার যে পাতাটা সম্পাদনা করেছিলাম, সেটা বেশ প্রশংসিত হয়েছিল, সেটার একটা কপি বাহ। এখনো আছে। আর আমার সবসময় একটা ছবি আঁকার হবি ছিল, যে কারণে আহ, আমরা প্রতি আপনি সপ্তাহে দেয়াল পত্রিকা বের করতাম, এবং সেটার গ্রন্থনা করার দায়িত্ব আমার ছিল। সো বহু বহু বছর, সেই ছোটবেলা থেকে বহু বছর ধরে লেখালেখির সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিলাম। আর মাঝখানে আমি বলবো বছর দশেকের একটা গ্যাপ ছিল। সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, নানান অন্যান্য অ্যাক্টিভিটিজের সাথে জড়িয়ে পড়লাম, কিছুটা রাজনীতিও করতাম বিশ্ববিদ্যালয়ে থাকার সময়। তারপরে নিজের ক্যারিয়ারের গড়ার পিছনে সময় দিতে গিয়ে লেখালেখি বন্ধ হয়ে গিয়েছিল। ফেসবুকের কল্যাণে আবার লেখালেখি শুরু হলো, এবং আপনাদের ইব্রাহিম চৌধুরী একদিন ফোন করে আমাকে ধমক দিল যে কচি ভাই আপনি লেখা দেন। সো আনোয়ার আমি বললাম ভাই, যে আমার লেখা কি ছাপানোর যোগ্য হবে? বলল হবে। এই তখন ইব্রাহিম চৌধুরী নতুন করে আমাকে আবার লেখক হিসেবে তৈরি করে ফেললো। তো এখনো লেখালেখি করার চেষ্টা করি। আমার দুটো ইব্রাহিম বই। চৌধুরী আবার কমপ্লেন করছে আপনি লিখছেন না বলে, আনোয়ার দেখেন। ইকবাল ভাই, আপনার তো অনেক স্মৃতিচারণ করলেন, দেখলাম যে অনেক কিছু মনে আছে। তো আপনার সেই যে প্রথম চাকরির অফিসের যে সেই সুন্দরী কালো আহ, আহ, চুলের সুন্দরী সেক্রেটারি 40-44 বছর আগের ঘটনা তার সেটা। কথা কি মানে এখনো মনে আছে? তার সাথে কি যোগাযোগ হয়? ওই যে মহিলার সাথে, সুন্দরী সেক্রেটারির সাথে রিক্সায় বসে আপনারা গ্রীষ্মের বিকেলে ঠিক তার ঠিক স্বামীর 44 বছর আগের তার ঘটনাই। স্বামীর চুল পড়ার গল্প শুনছিলেন, এবং ঊর্ধ্বতে ঊর্ধ্বতে। রিক্সাওয়ালা আপনাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তো সেই নারীর সাথে কি এখনো যোগাযোগ আছে? না, কোনো 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 দিনও নাই। এবং আমি আপনাদেরকে বলি, এটা আমি জাস্ট এত বড় অডিয়েন্সের সামনে কথা বলছি এই জন্য বলছি না, এই ভদ্রমহিলার সাথে আমার সম্পূর্ণ প্ল্যাটোনিক একটা সম্পর্ক ছিল, কোনো রকম প্রেম ছিল না, আপনি সম্পূর্ণ একটা লিখেছিলেন বন্ধুত্ব বন্ধুত্বের ছিল, সম্পর্ক ছিল। প্রেম নাই। হুম। ভদ্রমহিলা বিয়ে করেছিলেন, উনি আমার সমবয়সী, কিন্তু উনি বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে, তার দুটো বাচ্চা ছিল, এবং আমি তখন অবিবাহিত। সো মানে কোনোভাবেই আমার কাছে, তার থেকে বড় কথা হচ্ছে সেই সময় আমি আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছি, খুব ভীষণ রকমের লয়াল আমি সেই ব্যাপারে। সো না, এটা নিয়ে অন্যরকম কোন রকমের চিন্তা ভাবনা করার কোনো আমি কারণ নেই। পড়েছি লেখাটা, আপনার প্রেমের প্রাণ গল্প ভাই শুনতে বোন। চাইলে আমি আমি অন্য যাদের সাথে প্রেম করেছি, সেটা অন্য কোনো অনুষ্ঠানে শুধু প্রেমের আলাপ করার জন্য আপনারা না, আমাকে আপনার ডাকতে পারেন। লেখাটা আসলে আমি পড়েছি। আপনার আপনাকে যতটুকু হয়তো বা বাহ্যিক ভাবে পাঠকরা, দর্শকরা যারা দেখছেন তারা হয়তো মনে করবে যে আনোয়ার ইকবাল খুবই মানে একেবারে একটা খুব গুরু সিরিয়াস গম্ভীর, লেখক। প্রাবন্ধিক, এবং লাইক অনেকটা স্কুল মাস্টারের মতো, যে তার সামনে উল্টাপাল্টা কিছু বলা যাবে না, কিংবা তিনি হাসতে জানেন না, আম, রসালো কিছু করতে জানেন না। কিন্তু আনোয়ার ইকবাল অনেক মজা করে লিখেন। আমি এই কারণেই লেখাটার প্রসঙ্গটা টেনেছি, কারণ লেখাটা পড়ে আমার খুব মানে হৃদয়, লেখাটা পড়ে আমারও অনেক অনেক কিছু তার সম্বন্ধে ভালো ই হয়েছে। লেগেছে। ধারণাটা আমারও ছিল সে, তোমার যে ই ছিল গম্ভীর, সে এই লেখাটা রাইট। পড়ার অনেক পর। অনেক ধন্যবাদ। আমি গুরু গম্ভীর মানুষ না, আমাকে যারা চেনে যে আমি খুবই লাইট মাইন্ডেড মানুষ, লাইট হার্টেড মানুষ। অবশ্য শান্ত তো আপনাকে আমি মস্তিষ্কের ওই রকমই চিন্তাধারা। কেউ মনে করতাম একটা সময়। তারপর সবার কাছে শুনে শুনে মনে হলো যে না, আসলে মানে যতটা কঠোর ভাবি কিংবা অতটা আসলে না আনোয়ার ইকবাল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও
আমরা আপনাকে বলি যে আমাদের জন্য যা করেছেন, আপনারা যা করেছেন সেই বাংলা সাহিত্য উৎসব 2025-এ, এটা আমাদের মনে থাকবে। আর সেই স্মরণ থেকেই আমরা সামনের বছর আপনাদের সাথে আসবো। তো রোকেয়া দীপা, আপনি মনে হয় কিছু বলবেন? না না, আমি অনেক ভাইয়ের কিছু চিন্তা সম্বন্ধে পড়েই বুঝতে পেরেছি তার ফেসবুক থেকে যে বন্ধুর মা কে চাচি ডাকবে কেন, মানে এই ধরনের চিন্তা তার মাথার মাথার মধ্যে করে খালা বা ফুপু নয় কেন, সেই উত্তর কি খুঁজে পেয়েছিলেন? আমাদের অনুষ্ঠান আহ, শেষের দিকে, রোকেয়া দীপা। না, পাইনি, কিন্তু আমরা কিন্তু মানে আমি বলতে পারি যে বেশিরভাগ বন্ধুর মাকে কিন্তু আমরা খালা ডাকি। আহ, এখন আমার এটার উত্তর আসলে নেই, আমি জানি না কেন। আমার মনে হয় বাবার বন্ধুর ওয়াইফ যিনি, তাকে আমরা চাচি ডাকি, হুম। আর আমার মায়ের বন্ধু যিনি, তাকে আমরা খালা ডাকি। এইরকম একটা ব্যাপার হতে পারে। ওই যে আপনার এই চিন্তাধারাগুলোই মনে মানে মনে করে দেন, অনেক ডিপে অনেক কিছু মনে পড়ে পড়ে যায় আগের কথাগুলো। আপনি লেখেন যেমন, আমরা জানি আপনি একটা আর রোকেয়া দীপা, প্রিয়। আমি আরেক মিনিট সময় নিচ্ছি, আমি জানি হ্যাঁ, আমাদের শিওর সময় শিওর। শেষের দিকে এবং আনোয়ার ইকবাল আমাদেরকে খুব বেশি একটা সময় দিতে পারছেন না। তো এখানে অনেক কমেন্ট এসেছে। আসলে আমি সবগুলা কমেন্ট যদি পড়তে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আমি শুধু কয়েকটা কমেন্ট এখানে পড়ছি। ইব্রাহিম চৌধুরী লিখেছেন, আমাদের বাইলা সেলিনা লিখেছেন, কচি ভাই রীতা রোকে, ও আচ্ছা, বাইলা সেলিনা কোথায় জানি লিখলো, হা হা এখানেই কচি ভাই উৎসাহিত, সম্ভবত সেই প্রেমের গল্পে বাইলা সেলিনা সেটা খুব মজা করে দিচ্ছেন। আমাদের সোহাব খান সম্ভবত লিখেছেন, এমন আরো অনেক আলোচনার অপেক্ষায় রইলাম কচি ভাই। আমাদের ফরিদা ইয়াসমিন লিখেছে, আপনার প্রেমের গল্প শোনার অপেক্ষায় আছি। তারপর আমাদের ফরিদা শিরিন খান বলেছেন, অনবদ্য আলোচনা, মুগ্ধতায় ঋদ্ধ হচ্ছি। আমাদের সম্ভবত আমাদের আনোয়ার ইকবাল ভাইয়ের অনেক শুভাকাঙ্ক্ষীরা এখানে চলে আসছেন। তো আহ কুলসুম আক্তার সুমি লিখেছেন, প্রচ্ছদ শিল্পী আনোয়ার ভাই সম্পর্কে জানতে চাই। এইটি প্রশ্নটা আমারও ছিল যে তো উনি যাই এত হোক, ভালো কুলসুম শিল্পী। আক্তার সুমি ডেফিনেটলি আমরা সেইটা নিয়ে হয়তো বা সামনে আরেকদিন চলে আসবো। দর্শকদের অনেক প্রশ্ন ছিল। ইব্রাহিম চৌধুরী ধন্যবাদ জানিয়েছেন আপনাকে। তো দর্শকদের সব প্রশ্ন আসলে পড়তে পারছি না। আনোয়ার ইকবাল কে খুব বেশি একটা সময় ধরে রাখা ঠিক হবে না। আমরা সামনে আবার আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ রীতা। আসলে আমিও অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলছিলাম বলে ফেসবুকে কি কমেন্ট এসছে সেগুলিতে আমি আসলে দেখতেও পারি নাই। আশা করি উত্তর দিতে পারবো কাউকে কাউকে। আহ, প্রচ্ছদের প্রশ্ন যখন আসলো, আমি একটু বলি। প্রচ্ছদ শিল্পী হওয়াটা হঠাৎ করে হয়ে গিয়েছে। আমি গ্রাফিক্সে কাজ করি। আমার প্রফেশন, আমি আর্কিটেক্ট হিসাবে গ্রাফিক্স আমার খুব পছন্দের একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আর্কিটেকচার পাশ করে আমি এক সময় অ্যাডভার্টাইজিং কোম্পানিতে গ্রাফিক্স আর্টিস্টের কাজ করতে চেয়েছিলাম, সেটা হয়ে ওঠে নাই। আহ, তো বন্ধু বান্ধবরা যারা বই লেখে তাদের মধ্যে অনেকের বইয়ের প্রচ্ছদ আমি করেছি। আমার নিজের দুটা বইয়ের প্রচ্ছদ আমার করা। আমি বলবো যে আমি মনে হয় এই পর্যন্ত গোটা 20 বইয়ের প্রচ্ছদ করেছি। এর মধ্যে ইব্রাহিম চৌধুরীর বইয়েরও যে প্রচ্ছদ ছাড়া আমার লক্ষ্মী করা। ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার চমৎকার একটা শিল্প। আপনারা আমাদের হাসান মাশরুকি জানতে চেয়েছেন, কচি ভাই নতুন কোনো বই লিখছেন কি 2026-এ? আপনার কোন বই দেখতে চাচ্ছি আমরা। আমি দুইটা বই আহ, বলা যায় 90% লিখে আর শেষ করতে পারছি না। হয়তো আমার পেট্রোল ফুরিয়ে গিয়েছে, হতে পারে। বেশ অনেক দিন ধরে আমার ইচ্ছা আছে এই বছর এই দুইটা বই বের করার। একটা বইয়ের নাম হচ্ছে ফেলা বেলায়। এটা হচ্ছে আমার ছোটবেলার কিছু গল্প নিয়ে, কোনো প্রেম নাই সেখানে। আর আরেকটা হচ্ছে আমি একটা উপন্যাস লিখছি। এটা হচ্ছে যে আহ, আরব্য রজনীর 1001 বইয়ে যে আলীবাবার গল্প আছে, ওইটাকে আমি একটু মডার্ন টুইস্ট দিয়ে মর্জিনা আবদাল্লাহ নামে একটা উপন্যাস লিখেছি। আশা করছি যে এই দুইটা বই আমি শেষ করতে পারবো এই আহ, বইমেলা, আগামী বইমেলার 26। ছাপানোর সময়ের আগেই। আচ্ছা আচ্ছা, আপনাকে অগ্রিম শুভকামনা। আমি অনুষ্ঠান শেষের দিকে আরেকটা মন্তব্য আমি না পড়লেই নাই। আমাদের আনোয়ার ইকবালকে নিয়ে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের হাসনাত সানি লিখেছেন, কচি ভাই সিলেটের পোলা লক্ষ টাকা তোলা। আর সেইটার প্রতিবাদে আমাদের শেলি জামান খান লিখেছেন, হাসনাত সানি, আপনি ইব্রাহিম চৌধুরী এবং আনোয়ার ইকবাল ভাইয়ের মূল্য নিয়ে বৈষম্য করেছেন। আহ, আমরা আমরা এটা মানব না। একজন লক্ষ টাকা এবং আরেকজন 80 টাকা তোলা
তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেখানে আবার হা হা ইমো দিয়েছেন আমাদের হাসনাত সানি এবং ফরিদা ইয়াসমিন। যাই হোক, খুব ভালো লাগছে। আরো অনেক মজার মজার কমেন্ট আছে আনোয়ার ইকবালকে নিয়ে। মনে হচ্ছে আমাদের আনারিবাকে নিয়ে এসে তো স্বল্প সময় নিয়ে হলে হবে না, তার কিন্তু আমাদের অনেক দুঃখজনক সময় নিয়ে হচ্ছে, আসতে হবে। যে আনোয়ার ইকবাল ভাই আমাদেরকে শুধু 30 মিনিট সময় দিয়েছিলেন, সেই জায়গায় আমরা 40 মিনিট হয়ে গেছে। তো দর্শক আপনারা হতাশ হবেন না। রিতা, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আমি আসলে ভেবেছিলাম যে 30 মিনিটের বেশি কথা বলার মতো মাল মশলা আমার ভেতরে নেই। এই ভয়ে আমি বলেছিলাম 30 মিনিটের বেশি যেন না হয়। আচ্ছা আচ্ছা। কিভাবে কিভাবে আমরা সবাই মিলে 40 মিনিট কথা বলে ফেলেছি। আমার কোনো রকম অসুবিধা এখনো ফিল করছি না। আমি বুঝছি যে মাল মশলা কিছু আছে, বাট সবারই মানে রাত হয়েছে, সবারই কাজ আছে, আপনাদেরও কাজ আছে। অনুষ্ঠান আপনারা যখন শেষ করতে চান করবেন, আমার জন্য তাড়াহুড়া করবেন না। ডেফিনেটলি আপনার সাথে কথা বললে আরো আমরা 2 ঘন্টা আলোচনা চালিয়ে যেতে পারবো। আমরা হচ্ছি মানে আপনাদের আপনাদের দৃষ্টিকোণ থেকে যদি বলেন, আমরা হচ্ছি এমন সব ভাই বোন যে আপনাদেরকে নিয়ে এসে কখন যে আমরা 2 ঘন্টা পার করে দিব আপনারা টেরই পাবেন না। মানে আমাদের পক পক জানাটা অনেক পক বেশি পক আসলে। করতে করতে আপনাদেরকে আমরা 2 ঘন্টা টেনে নিতে পারবো। তারপরও একটা সময়ের ব্যাপার আছে। আমি বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ রিতা। আপনাকে ধন্যবাদ রিতা, অনেক অনেক ধন্যবাদ। জি ভাই। ধন্যবাদ আনার ইকবাল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মূল্যবান কথা শেয়ার করার জন্য। আমরা ধন্যবাদ জানাই আমাদের শ্রোতা ও দর্শকদের যারা সময় নিয়ে অনুষ্ঠানটি অনুসরণ করছে। আসলে প্রবাসীদের জীবনের জটিলতা, তাদের অবস্থান, সংস্কৃতি ও সংযোগের ধরন যেমন বহুমাত্রিক, তেমনি তা জানার আগ্রহ বৈশ্বিক। কে কোথায় কিভাবে আছে, কিভাবে তারা নিজেদের অভিজ্ঞতা ও সংস্কৃতি পরিচয়কে ধারণ করছে, এসবই আমাদের আলোচনার অংশ ছিল। আরেকবার অনুষ্ঠান একদম শেষের দিকে আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান। আমি দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মানে রাত 9টা এমন একটা সময়, বেশিরভাগ এই দেশে বেশিরভাগ মানুষের ডিনারের সময়। তারা যে কষ্ট করে এই অনুষ্ঠানটা দেখেছেন, এবং আমার অনুষ্ঠানে আমি যে সমস্ত কথা বলেছি তার প্রতি যে সহানুভূতি জানিয়েছেন, এই জন্য সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দীপা, আপনার চমৎকার অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আগামী পর্বে শুভরাত্রি। নতুন অতিথি ও নতুন বিষয়ে আবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে, সেই প্রত্যাশায় সবাইকে জানাই শুভেচ্ছা। শুভরাত্রি।